এই যা, আজ যেন কোথায় দিতে হবে বললেন? বিনোদ কভারেজ? না, সে তো কালকে দিলুম। রাজেন ময়রার দোকান না সাতাকলার সামনে? এই মরেছে, ভুলে গিয়েছি। যাই, দিদিমণিকে জিজ্ঞেস করে আসি। তোর হাতে কি রে বলাই? আগে কিছু না তো। কিছু না মানে? আগে দিদিমণি বলছেন ব্যাপারটা যেন পাঁচকান না হয় বলাই। কি পাঁচকান হবে না? এই চিঠির কথা। চিঠি? কার চিঠি? কিসের চিঠি বল? ধমকাচ্ছেন কেন শুধু শুধু? দিদিমণি মাঝে মধ্যেই না, প্রায় রোজই এক একটা চিঠি এক এক বাবুকে দিতে বলেন। তো আজকে যে কোথায় দিতে হবে বলেন, ভুলে গেছি। যাই, দিদিমণির কাছে জিজ্ঞেস করে আসি। মা, আপনি যেন চিঠির কথাটা পাসকান করবেন না। এই তো দিদিমণি, আজ যেন কোথায় দিতে হবে বললেন? চিঠি। চিঠি? কার চিঠি? তুই যেগুলো রোজ লিখিস আর এই মুখটাকে দিয়ে বিলস। আমি লিখি? কি বলছো তুমি মা? এই, আমি তোকে কোনো চিঠি দিয়েছি নাকি? গিন্নিমাকে বলেছি ব্যাপারটা যেন পাসকান না হয়। মিথ্যে কথা বললে না ঠাস করে চর কষাবো। আমি তোকে কোনোদিন কোনো চিঠি দিইনি, মিথ্যেবাদী। এটা তবে কি বল? বল মিথ্যেবাদী, আমি দিয়েছি। বল কে দিয়েছে বল? আমার মাথাটা কেমন গোলমেলে করছে। মিতুকে ডেকে আনি, ও বোধহয় বুঝতে পারবে। থাক, আর নিতুকে ডেকে কাজ নেই, আমি বুঝেছি। যা কুয়ো থেকে জল তুলে দে। আমিও যাই। দাঁড়া, তুই কি ভেবেছিস বলতো? কি ভেবেছি? কর্তা তোকে কলেজে পাঠিয়েছেন এইসব করবার জন্য? দেখো মা, ওই একটা বোকা চাকরের কথা বিশ্বাস করে চুপ! তুমি সাপের 5 পা দেখেছিস না? এত বড় বংশের মেয়ে তুই? ছি ছি। দেখো মা, বাবা বলেছেন কারোর ব্যক্তিগত ব্যাপার নিয়ে মাথা না ঘামানোই উচিত। ব্যক্তিগত ব্যাপার? কলেজের নাম করে ফষ্টি নষ্টি করবি, আবার বড় বড় কথা। মা, যা বোঝো না তা নিয়ে বাজে কথা বলো না। আজকালকার দিনে ওরকম কলেজে পড়লে 2-4 জন ছেলে বন্ধু হয়। আর আমি তো ওল্ড পর্দানুসীন পরিবারের মেয়ে না, শিক্ষিত পরিবারের মেয়ে। নিকুচি করেছে শিক্ষিত পরিবার, ঝ্যাঁটা মারি কলচরের মুখে। আজ থেকে তোমার কলেজ যাওয়া বন্ধ, বাইরে বেরোনো বন্ধ। ঠিক আছে, বাবা যদি তাই চান তাই হবে। বাবা নয় মা। এ সংসারে আমার কথারও মূল্য আছে। মা, এমন বিশ্রী ভাবে তুমি চিৎকার করো না, লোকে শুনলে ভাববে আগুন লেগেছে। বাকি আছে কিছু? আর আগুন লাগতে বাকি আছে? কি বিশ্রী রাষ্ট্রিক ভঙ্গিতে চিৎকার, গা ঘিন ঘিন করে। তা তো করবেই, উপরে কোচার পত্তন আর ভেতরে ছুচর কেতন। হরিবল। শোনো, হরিবল বলো আর যাই বলো, গান্ধী জমিদারের ছেলের সঙ্গে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন তুমি যদি সমঝে না চলো, আমাদের তো চলতেই হবে, এটা জেনে রেখো। মক্ষদা, সোমপ্রকাশের মতো হ্যান্ডসাম ব্রিলিয়েন্ট ছেলে থাকতে আমি কিনা বিয়ে করব ওই কান্দির জমিদার কন্দর পোকারদিকে? ট্র্যাশ আমার সোমপ্রকাশ, আমার সোমু। আজকের এই অধিবেশন শুরু করছি। 2 জন নবাগতা এই অধিবেশনে এসেছেন। একজন আমার স্ত্রী সুধামুখী, যিনি এ ধরনের অধিবেশনে আগে কখনো আসেননি, কিন্তু আজ এসেছেন। এর আগে আসেনি কারণ এ আমি বিশ্বাস করি না, আর আজ এসেছি এই কারণে যে আজকে নাকি তোমরা ছেলের বদলে মেয়ের উপরে আত্মা নামাবে। নিতু ঘরের মেয়ে হলেও তাকে একলা ছেড়ে দেয়া যাবে না, আমাকে পাহারা দিতে হবে। এইখানে এসব কথা নয়।
দ্বিতীয়, নবাগতা কুমারী মৃত্তিকা দাসী, আমার বাড়ির বিশ্বস্ত বুদ্ধিদীপ্তা পরিচারিকা। আমার কন্যা স্বরূপা মৃত্তিকাই আজ মিডিয়ামের মাধ্যম। তাহলে আসুন আমরা আমাদের অধিবেশন শুরু করছি। এরপর রাজেনবাবু বলবেন। আজকের এই অধিবেশনে আমরা জমিদার শ্রী হরিভূষণ বাগচি স্বর্গীয় পিতৃদেবকে কি প্রয়োজনে ডাকবো তা জমিদার বাবুই বলবেন। আমি শুধু এটুকুই বলতে পারি, তার মতো অসাধারণ পণ্ডিত আর নেই। তার গুণগত ঐশ্বর্য যেরকম প্রচুর, বস্তুগত ঐশ্বর্য অতুলনীয়। শুধু এইটুকু তো বললে চলবে না, তিনি বাস্তব জগতের বাইরে অতীন্দ্রিয় জগৎ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন। তিনি সংসার, সম্পত্তি, ব্যক্তিগত সমস্যা ইত্যাদি সমস্ত ব্যাপারে পিতামহের আত্মাকে জিজ্ঞাসা না করে কিছু করতেন না। বড়বাবু, আমার এবার পেশেন্ট দেখতে যেতে হবে, আপনি মূল কাজ শুরু করুন। অধ্যাপক আপনি বসুন, আমি মূল কাজ শুরু করছি। ডাক্তার, আপনি মিডিয়ামের নারীর প্রতিটা নোট করুন। হ্যাঁ, ঠিক আছে। আজ আমি এক কঠিন সংকটের মুখে পড়েছি। আমার ঘরের বাইরে অপেক্ষমান 3 জন কৃষক আমার জমি চাষ করে। ওদের বক্তব্য, আমি গত বছর আমার স্বর্গত পিতৃদেবের আত্মার নির্দেশে ওই 6 বিঘে জমি নামে মাত্র মূল্যে বিক্রয় করব বলেছিলাম, কিন্তু কথাটা আমার মনে পড়ছে না। তাই আমি আজ আমার পিতৃদেব আত্মাকে স্মরণ করে সেই গোল মিটিয়ে নিতে চাই। তাহলে আসুন এখন আমরা আমার পিতৃদেবের আত্মাকে স্মরণ করি। মিতুমা, তোমার বুড়ো দাদুর কথা মনে আছে তো? চোখ বুঝে তার কথা মনে করাও তো মা। আমি কিন্তু চোখ বুঝে নয়, চোখ চেয়ে ধ্যান করবো। বেশ, তাই করো। মনে রেখো এটা একটা। যাকে সবাই নীরবতা পালন করুন। আমার পিতৃদেব শ্রী দক্ষিণারঞ্জন বাগচিকে স্মরণ করুন। এসেছেন বাবা, এসেছেন। দাদু, দাদু, দেবু দাদু, কুলপি খাবে? এই তো বাবার কথা। বাবা আমার ছেলে দেবুকে আদর করে প্রায় এরকম বলতো। কি আশ্চর্য! আস্তে আস্তে বলুন দক্ষিণাঞ্জন বাবু, আর কি আছে বলুন। ওহিভূষণ, বলুন বাবা। নিজের বউকে অবহেলা করিস নে বাবা। বউটা সত্যি অসুস্থ, ওর ভেতরে বড় রোগ। সাবধানে রাখিস, দেখিস বেশি জীবাণু না ঢুকে পড়ে। কি বলেছিলাম তোমাকে? তোমার তো বিশ্বাসই হতো না। বসুন বসুন। আচ্ছা, নজর দেব বাবা। হ্যাঁ, নজর দে। বৌমার জন্য কলকাতা থেকে একটা বড় ডাক্তার ডেকে আন। আনবো বাবা। বল, কি জন্য ডেকেছিস? বাবা, ওই নলহাটার ধারে জমিটা দশরথরা কিনতে এসেছে। বলেছে আপনার নির্দেশে আমি গত বছর নাকি মাত্র 30 টাকা বিঘে হিসাবে কি কি বিক্রি করতে। বলেছিলাম তো, তোর মনে পড়ছে না কেন? না মানে মনে পড়ছে না ঠিক তা নয়, প্রথমেই আমার মনে পড়েছিল। তবে ভেবে দেখুন, আপনি তো বেঁচে থাকতে বরাবরই ভীষণ বৈষয়িক ছিলেন। ওই দারুণ জমিটা থেকে 6 বিঘে জমি মাত্র 30 টাকায় বিক্রি করাটা কি আপনি মেনে নিতে পারতেন?
আর এক কাঠি। ওই 400 বিঘে থেকে 6 বিঘে দিলে তোর ক্ষতি, ওদের উপকার হয়, তোরও পুণ্য হয়। বলছেন? হ্যাঁ বলছি। আপেল খেয়েছিস? কেমন লাগলো? খেয়েছি, তবে টক, বড্ড টক। হ্যাঁ, তবে বুঝছিস ও জমির ফল তোর সহ্য হচ্ছে না। দিয়ে দে, ও বনশুদ্ধ জমি ওদের দিয়ে দে। তাই বলে মাত্র 30 টাকা বেচবো বাবা? তা কেন, তোর যখন 30 টাকায় এত আপত্তি, 20 টাকায় বেচ। 20 টাকা? বাবা, বাবা! বাবা বোধহয় ভুল বলেছে। কি বলছো কি? আমার শরীর নিয়ে এমন সত্যি কথা বললো, আর জমির ব্যাপারে মিথ্যে বলবে? শুনুন, আপনার ভিতরে এত রোগ আছে শুনে আপনার যত আনন্দ হচ্ছে আমার তত উদ্বেগ বাড়ছে। এতবার করে বলবেন না। আমি আবার ডাকবো তাকে। নিশ্চয় তার কথার মধ্যে অন্য কোনো মতলববাদ আত্মা ঢুকে পড়েছিল। এক্স্যাক্টলি সো। আমার মনে হয় ওই মতলব যাত্রাটা হয় কোনো উকিলের আর না হয় কোনো ডাক্তারের। কেন? কোনো অধ্যাপকের হতে পারে না কেন? হ্যাঁ, বটেই তো। যারই হোক না কেন, আমি আবার ডাকবো তোকে। মৃত্যু মা, ওঠো মা, তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু বৈষয়িক ব্যাপার বুঝতেই তো পারো, আর একটু কষ্ট করো। ওকে বেশিক্ষণ আটকে রাখা যাবে না, ওর আবার ধোয়া মোচা আছে। থাক থাক, নিন, আবার সবাই ধ্যান শুরু করুন। এসেছেন বাবা? একা ডাকলে আসবো না? আবার কেন? আমার যন্ত্রণা বুঝিস না? বাবা, আপনার কথার মধ্যে নিশ্চয়ই অন্য কেউ চলে এসেছিল। জমির কথা তো, তার আগে বলতো দেবু দাদু ভাই কেমন আছে? এমনি ভালো, তবে কেমন যেন মতিচ্ছন্ন। কলকাতায় ক্লাব নিয়ে থাকে, ধর্মে কোনো গতি নেই। হবে, আস্তে আস্তে হবে। ওর জন্য কলকাতা থেকে একটা বাড়ি করার ব্যবস্থা কর। বলছেন? বলছি। হ্যাঁ রে, সোনামনা দিদি ভাইয়ের বিয়ের কি করলি? পাকা কথা হয়নি বাবা, তবে কান্দির জমিদার ছেলের সঙ্গে কথা চলছে। ওর মা মানে আপনার বৌমার খুব পছন্দ ওই কান্দির জমিদার ছেলেকে। হ্যাঁ বাবা, আপনার মত আছে তো বাবা? মেয়েটাকে অকালে বিধবা করবি? সে কি, তবে থাক। তোর মেয়ে তো এখন প্রেম করছে রে, ওর সন্ধানেই তো ভালো পাত্র আছে, ওকে জিজ্ঞেস কর। তো বেশ, আপনি যখন বলছেন তাই করব বাবা। তবে বলে দিয়ে যান, ওই নলহাটার ধারের জমিটা কত টাকায় বিক্রি করব? কত টাকায় বেচবি? 30 বলেছিলাম, আপত্তি করলি। 20 টাকা বললাম, তোর পছন্দ হলো না, তাহলে 10 টাকায় বেচ। 10 টাকা? না না বাবা, আমার কোনো আপত্তি নেই, আমি 30 টাকা দেখবো বাবা। বাবা! আবার কেটে গেল। বুঝলে রাজেন, আমরা জীবনে পেয়েছি অনেক,
আবার হারিয়েছেও অনেক কিছু। সেসব তুচ্ছ কথায় লাভ কি? আসলে কি জানো রাজেন, ভূমেই সুখম ভূমাতে সুখ। অর্থাৎ জমিতে সুখ। ওই 400 বিঘা জমি থেকে আজ আমি 6 বিঘা জমি দান করে বাবার আত্মার ইচ্ছাকে পূর্ণ করব। রাজেন, আগে কথা বাবু, দলিলটা তৈরি তো? আগে পাক্কা আইনসম্মত ভাবে আমি এই দলিল তৈরি করে নিয়েছি। এই তাহলে দশরথ, তোমরা এসো। হ্যাঁ, এসো কর্তা বাবুর কাছ থেকে দান গ্রহণ করে নাও। তার আগে টাকাটা বাবুরে টাকাটা দাও। সরকার মশাই, টাকাটা একটু গুনে নিন। ঠিক আছে কর্তা বাবু। আচ্ছা, এই নিন কর্তা বাবু, এখানে একটা সই করুন তো। হ্যাঁ, এইখানে আর এইখানে আরেকটা। এই সরকার মশাই, এবার আপনি একটু সাক্ষী হিসেবে সই করে দিন। হ্যাঁ, এখানে আর এইখানে একটা। হ্যাঁ, বাস। তো কত, আমি তাহলে কাছের বাড়িতে আসি? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। এসো, তোমরা আবার সবাই টিপ সই লাগিয়ে দিয়ে যাও। হ্যাঁ দশরথ, তোমরা সবাই এসো, সবাই টিপসাপ দাও। এখানে, হ্যাঁ, এইখানে, হ্যাঁ, এসো। হ্যাঁ, এখানে, এটা বুঝলা? বড় উপকার করলেন বাবু আমাদের, বড় উপকার করলেন। ভগবান আপনার মঙ্গল করুন, এই বুড়ো কর্তার আত্মার শান্তি হোক। তাহলে কর্তা বাবু, আমি বাকি কাজকর্মগুলো সেরে নিই। তো তোমাদের মধ্যে থেকে কে আসবে শিলমোহর লাগিয়ে কপিটা নিয়ে আসতে? বেন্দা, বেন্দা তুই যা বেন্দা। আচ্ছা তাহলে কর্তা বাবু, আসি তাহলে। হ্যাঁ, এসো। আবার বিকেল বেলা আসবো কোর্ট ফেরত। চলো হে বৃন্দা, চলো। বাবু যদি অনুমতি করেন তাহলে বেলা থাকতে থাকতে দলিলটা নিয়ে আমরা রওনা হই। আর একটা কথা ছিল বাবু, সামনের মাসে বড়াইয়ের দে মেয়ে আমাদের মিতুমা। বাহ, এ তো খুব ভালো কথা, আনন্দের কথা। তাই বলছিলাম কি, যদি মিতুমার বলাইরে কদিন ছুটি দিতে তো সঙ্গে করে নিয়ে যেতাম। বিয়ের জীবনে ছুটি দেবো না? কি বলছিস? নিশ্চয়ই দেব। এরা দুজনই তো আমার ঘরের লোক। যা, ওদের 2 মাসের ছুটি এলাম, যা নিয়ে যা। পেন্দ্রাম ওই কথা, পেন্দ্রাম, পেন্দ্রাম। চলো 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 চলো, পা চালিয়ে চলো, পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। চলো চলো। তুই তখন থেকে কেঁদে চলেছিস মা, তোর জন্যই আমরা জমিটা পেলুম। সবার ইচ্ছে পুরো হলো। কোথায় হাসবি না কাঁদছিস? কিন্তু এভাবে চালাকি করে পাওয়াটা কি ভালো? তুই মিথ্যে ভেবে মরছিস মিতু। ও জমিও কি বাবুদের? ও তো একদিন আমাদের বাপ ঠাকুরদার ছিল। অভাবে ওদের হাতে চলে গিয়ে এখন আবার হাত ফেরত হয়ে এলো। আর ছলনার কথা বলছিস? যে মিথ্যে জীবন বাঁচায় হাজার সত্যি থেকে বড় মা। কিন্তু
কাকা, আমার যে কষ্ট হচ্ছে। কষ্ট কিসি? বাবুরা আত্মা ধর্ম এসব নিয়ে আসর জমাবেন, ভগবানের ভাড়ার থেকে শের শের পুণ্য কিনবেন আর নিজেদের কাজ হাসিল করবেন। তাই এই সুযোগে আমরাও যদি কিছু ন্যায্য পুণ্য কিনি, তা নিয়ে হাহুতাস মানায় না। তা এত কাণ্ডের পর আমরা বাড়ি গেলে ফিরে আসবো নাকি? চাষার বেটা মাটি ছাড়া হয়েছিল একদিন, এখন মাটি ফিরে পেয়েছো, মাটি তার খেদমত করতে যাবে কেন? চাষ করবে, চাষ। শোনো, আর ভূত পেতের রাজপ্রাসাদে থেকে কাজ নেই, ঘরের ছেলে ঘরে ফিরে চলো। মিতুমা, তোমার আর ফেরা হবে না আমার। আত্মাটা শান্তি শান্তি নিজেই একদিন বাতাস হয়ে যাবে। ইমা রাজি তো? যেখানে আমি তুমি রাজি, সেখানে ও রাজি হবে না, ওর ঘাড় রাজি হবে। ওরে কাজে বারণ করে দাও কাকা, চোখে জল আমার আবার সহ্য হয় না। আরে ও সুখীর জল তো এখন থেকে তোরেই বসাতে হবে। গোপাল, নেমন্তন্ন পাঠাবো বলাইয়ের দেহে সামনের মাসে। মেয়ে আমাদের মিতুমা, এসো কিন্তু, এসো। এই চলো, আর এখন দাঁড়ানোর সময় নেই। গোপাল, বাবু না আমাদের জমিটা দিয়ে দিছেন। এই, চলো, 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 এসো, 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 গোপাল, এসো কিন্তু, গোপাল, এসো, এসো। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ হয়ে গেল। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ। দশরথদের হাতে তো জমিগুলো তুলে দিলাম, 3-3টে আপেল গাছ শুদ্ধ। এখন তোমাদের বিষয়গুলো মেটাতে পারলেই বাবার আত্মার ইচ্ছে পূর্ণ হয়, আমিও দায় মুক্ত হই। বসে বসে মিটিয়ে দেবো না করে আমার শরীরের ব্যাপারে কলকাতা থেকে একজন নাম করা ডাক্তারকে ডেকে পাঠাও। সৃষ্টিধরকে দিয়ে আর চলে না, খালি বলে আমার শরীরে নাকি রোগ নেই। আমি বলে বলে তো আর কিছু হলো না। এখন শ্বশুর মশাই যদি একটা গতি করতে পারে। তুমি তো তোমার শরীর আর জীবাণু নিয়ে আছো, আমার কলকাতার বাড়ির ব্যাপারে হবে হবে, তোমার কলকাতার বাড়ি হবে। আর প্রিয়ঙ্গদার বিবাহ তার মনোমত পাত্রের সঙ্গেই হবে। তোমার জন্য কলকাতা থেকে ডাক্তার আসবে, কারো কোনো স্বাদ আমি অপূর্ণ রাখবো না। উফ, বাবাজি আমার কি সর্বনাশটা করে গেলেন। সর্বনাশ হয়ে গেল মা, সর্বনাশ হয়ে গেল। তোমার আবার কি হলো? মা, আমাকে ওদের ঠেকান মা। বাবু মিতুর ওপর আত্মহত্যা কিছুই ভর করেনি। ও কাজ হাসিল করার জন্য বাড়ি শুদ্ধ লোককে সে ধাপ্পা দিয়ে গেছে, সব মিথ্যে। হ্যাঁ, বলিস কি? থাম, কি সব বাজে বাজে বকছিস? বাজে কথা বললেই হলো। আমার শ্বশুর দেবুকে যেমন করে দাদু ভাই বলতো তেমন ভাবে বললো, আমার শরীরের কথাও কেমন বললো। তুই কি ভাবছিস আমরা ঘাস খাই? কিচ্ছু বুঝি না, তাই না? তুই যে সারা দিন মিতুর পিছনে লেগে থাকিস, তা কি আমি জানি না? এখন মিতু কোথায় একটা সহজ সরল ভালো ছেলেকে বিয়ে করে সুখী হতে চলেছে, আর তুই অমনি চলে এসেছিস ব্যাগরা দিতে। বদমাস! আপনারা বিশ্বাস করুন। কে বিশ্বাস করবো? বিশ্বাস করবো। আহ গোপাল, কি জানো বলো। বাবু, মা শীতলার কি রে, মিতুর ওপর আত্মহত্যা কিছুই ভর করেনি। ও জমিটা পাওয়ার জন্য বলায়ের বাবা কাকার সঙ্গে সলা পরামর্শ করে এই কাজ করেছে। আমি আগে থেকে জানতাম, আমি আপনাদের বলতাম, কিন্তু সময় সুযোগ হয়নি। হ্যাঁ,
তখনই আমি সন্দেহ করেছিলাম। এখন দেখো কি করবে বলো। কি আর বলবো, ওর কথায় কান দিও না, তিলে বজ্জাত। ঠিক ঠিক বলেছো, জুতো খুলে পেটাতে ইচ্ছে করছে। বাবা, আপনি ওর কথায় কান দেবেন না। দাদু আমার মনের কথা মৃত্যু বরফত বলে দিয়েছেন, আপনি সেই মতন কাজ করবেন। আর বাবা, মৃত্যুর মতো মেয়েই হয় না। ওর উপর যদি দাদুর ভর না হতো, আমি তো অকালে বিধবা হতাম। কি মা, কিছু বলো? তা তো বলবে মিথ্যা। চলো দাদা, আমরা উপরে যাই। এই ননসেন্সটাকে দেখে না বিরক্ত লাগছে। সে ভালো, ওপরে চল। রাস্কেল, আপনারা বিশ্বাস করুন। চুপ! আর একটা কথা বললে না একদম থোতা মুখ ভোতা করে দেবো। যত সব আপদ জুটেছে, এ একটা কাজ নিশ্চিন্তে করবার জো নেই। এই যে শুনে রাখো, আগে আমার শরীর, তারপর সবকিছু। এই বলে দিলাম। মোক্ষদা, জল দে। আমি আপনাদের কাউকে বোঝাতে পারছি না, গোটা ব্যাপারটা একটা ভাওতা। ভাওতা? কি হে, কিসের ভাওতা? এই যে অধ্যাপক গোপাল বলছে, এই যে কালকের অধিবেশনে মৃত্যুর উপর আত্মা আশা এবং দশরথের জমি পাওয়া, পুরো ব্যাপারটাই নাকি একটা ভাওতা। ছি গোপাল, প্রাচীন গ্রিক কবি ইউরিপিডিস কি বলেছেন জানো? তিনি বলেছেন, ঈশ্বর যখন কাউকে ধ্বংস করতে চায়, তার আগে তাকে পাগল করে দেন। তুমি কি পাগল হলে ভাই? পরলোকের ব্যাপারে প্রাচীন পণ্ডিত দার্শনিক যা বলেছেন সব ভুলে যাও, কিন্তু এই অঙ্কের অধ্যাপক, বিজ্ঞানী গবেষক ধরণী বসু যা বলছেন তা তো মানবে। মনে রাখবে, বহুকাল সাধনা না করলে গবেষক হওয়া যায় না, যাবে না। আহ অধ্যাপক, এই সময়টা কি একটু ছোট করে বলতে পারো না? আপনার সময় সাবস্টেন্স বা সামারি সিলেবাসে কি ছিল না? দেখুন মশাই, অধ্যাপক ধরণী বসু ঢাকায় জামদানি পছন্দ করেন, যারা কি গামছা নয়। কোনো কিছু প্রমাণ করতে গেলে প্রমাণ? প্রমাণ কিসে? এই যে বলো, আমি এতদিন কোথায় ছিলে? এদিকে যে আমার সর্বনাশ হয়ে গেল। হবে না, শুনলাম পুরুতের কাজ করিয়েছেন রান্নার ঠাকুরকে দিয়ে। হ্যাঁ, কিনা গলায় পইতে আছে। হ্যাঁ, সামান্য একটু ফিট হওয়ার ভান করে ওই বিচ্ছু মেয়েটা আপনার মিডিয়াম হয়ে গেল। তার মানে মৃত্যুর মুখ দিয়ে কর্তাবাবুর পিতৃদের আত্মা যা বললেন তা ভুল। কর্তা বাবুর পিতৃদেবের আত্মার দায় পড়েছে ওই স্থান কাল পাত্র বিবেচনা না করে একটা ঠগিনীর মধ্যে দিয়ে কথা বলতে। হ্যাঁ, মাত্র 30 টাকায় অমন দামি সোনার জমি বিক্রি করতে তার মতন বৈষয়িক লোক কখনো রাজি হতে পারে? আমি যদি মিডিয়াম হতাম তাহলে দেখতেন উনি ওই জমি 100 টাকার নিচে বিক্রি করতে কিছুতেই রাজি হতেন না। তাহলে এলে না কেন? সময় মতো এলে না কেন? আমি কি তোমাকে মাস মাস টাকা দিই না? হ্যাঁ দেন, নিশ্চয়ই দেন, নিশ্চয়ই দেন। আর দেন বলেই তো এই ব্রজদাস মারফত আজ পর্যন্ত যেসব আত্মা এসেছে আর যা যা বলেছে, তাতে কি আপনার কোনো ক্ষতি হয়েছে? বরং লাভই তো হয়েছে। হ্যাঁ বলুন। তা হবে না কেন? তাহলে কর্তাবাবু আপনাকে পুষবেন কেন? কিন্তু এতদিন ছিলে কোথায়? এদিকে যে পুরো 9-6 হয়ে গেল। আর বলবেন না, আর বলবেন না। ওই যে ওই নসিবপুরের রাজামশাই, ওনার এই খুড়োর সিন্ধুকের চাবিটা হারিয়ে ফেলেছিলেন। সিন্ধুক খুলছিল না, আর ওই সিন্ধুকের মধ্যেই খুড়োর সব কিছু। তা সেই রাজামশাইয়ের খুড়োর আস্থা নামাতে গিয়ে সে কি বিভ্রাট! আস্থা কিছুতেই নামে না। রাখো তোমার নসিবপুরে খুড়ো আত্মার গল্প। এদিকে আমার অত সুন্দর জমিটা, 3-3টে আপেল গাছ শুদ্ধ। আমার মন তখনই বলেছিল, মৃত জমিদারের আত্মার একটা প্রেস্টিজ তো থাকবে, না হলে এরকম একটা আনসাইন্টিফিক ডিসিশন। গত সচেতন নাস্তি, এখন মনে পড়ে কি হবে? গোপাল, ওর এখনো বেশি দূরে জানি। যাও, ধরো গিয়ে, যাও ওদের ঘাড় ধরে নিয়ে এসো। না কর্তাবাবু, ওদের এসেই বা লাভ কি? দলিল তো হেড রেজিস্ট্রি অফিসে জমা পড়েই গেছে, আপনার সইও হয়ে গেছে, সিলমোহরও লেগে গেছে।
ব্রিটিশ সরকারের আইনে কি আত্মার কোনো স্বীকৃতি আছে? এই ব্রজদাসের ওপর আনিত আত্মা আর ওই নিতুর ওপর আনিত আত্মা যে এক নয়, কি করে প্রমাণ করবেন? তাহলে উপায়? উপায় কি আর আছে? হাতের ডিল তো ছোড়াই হয়ে গেছে। জমি তো এখন ওদের দখলে। ডাক্তারবাবু, আপনি কিছু উপায় বলুন। কর্তা বাবু, আমি কি বলবো বলুন? এ রোগের দাওয়াই তো আমার জানা নেই। অধ্যাপক, অন্য সময় তো অনেক কিছু বলো, এবার কিছু বলো। আছে বাবু, আছে, উপায় আছে। আছে আছে হ্যাঁ হ্যাঁ, ইতিমধ্যেই তো আমি ওই আত্মা আর মিডিয়ামের মধ্যে একটা ফর্মুলা আবিষ্কার করে ফেলেছি। অঙ্ক, এখানে অঙ্ক। আমি আর পারছি না। না না বাবু, আপনি একদম আমি ভেঙে আর পড়বেন না, ভেঙে আমি পড়বেন আর না। পারছি না। একটু একটু বোঝার চেষ্টা করুন, একটু। আপনারাও সকলে শুনুন। একটা ব্ল্যাকবোর্ড হবে? আবার ব্ল্যাকবোর্ড? আচ্ছা থাক। আপনারা তো সকলেই জানেন যে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক তো? সাইলেন্স। তা এক্ষেত্রে আমরা যদি ওই চাষিদের প্রথম বাহু ধরি এবং বাবুর পরিবার বর্গদের যদি আমরা দ্বিতীয় বাহু ধরি, তাহলে এই দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু, অর্থাৎ বাবু অপেক্ষা বৃহত্তর। ক্লিয়ার? না, সে কি? তাহলে এর থেকে মুক্তির উপায়? হ্যাঁ, মুক্তির উপায় আমার ফর্মুলা, অর্থাৎ ধর্ম প্লাস আত্মা প্লাস মিডিয়াম ইকুয়াল টু মনোবাঞ্ছা পূরণ। ক্লিয়ার হই বাবু? তুমি থামবে? জ্ঞানবৃক্ষের ফল শেষ হচ্ছে আজকের নাটক। আমি সুরভিদি, দেবযানীদি সবাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। প্লিজ তোমরা একসাথে এসো। বিসিএস এর অ্যানুয়াল নাটক প্রত্যেক বছর একটা খুব বড় ব্যাপার। এবারের টিমটা এতই বড় যে স্টেজে আসছে না। সর্বপ্রথম আমি বিসিএস দর্শক মণ্ডলীকে আমাদের জ্ঞান বৃক্ষের ফল নাটকের কুশীলবদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন আমাদের নাটকটা দেখার জন্য। আমি বেশি কিছু বলতে চাই না, আর খালি এতটুকুই বলতে চাই, এই যে 18 জন ক্যারেক্টার এতদিন ধরে আমরা একসাথে আছি, এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। আর আপনারা আমাদের সুযোগ দিয়েছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। সুরজিৎ দা, অমিতেন্দ্র দা, তোমরাও স্টেজে চলে এসো। হ্যাঁ, সবাইকে, হ্যাঁ, আমি যারা লাইট মিউজিক যারা রয়েছে প্লিজ, পার্থ, সুরজিৎ, বাগচিদা, পার্থদা, তুমি পেছন থেকে চলে এসো। স্টেজে চলে এসো প্লিজ। এরা ভীষণভাবে আমাদের পার্থদা, হেল্প করেছে। মেকআপের জন্য রিঙ্কু, সঙ্গীতা, প্লিজ চলে এসো। প্লিজ প্লিজ চলে এসো। অ্যান্ড অফকোর্স দেবুকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাদের সাহায্য করার জন্য।
অসংখ্য ধন্যবাদ দেবুকে। পার্ট অফ দ্য টিম। পার্থদা আসো। এসো 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 সঙ্গীতা, এসো এসো। থ্যাংক ইউ অডিয়েন্স। সাজসজ্জার জন্য দুজন, হ্যাঁ, রিঙ্কুদি তুমি দাঁড়িয়ে আছো ওখানটায়। রিঙ্কুদি, চলো, ঠিক আছে ঠিক আছে, নমস্কার নমস্কার নমস্কার। রিঙ্কু এসো, হ্যাঁ নমস্কার। অসংখ্য ধন্যবাদ আবার আমাদের এই সুযোগ দেওয়ার জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার, শুভরাত্রি।